দুর্গাপুজোর উৎসব আপনারা সবাই জানেন। আমরা বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে কিন্তু দুর্গা উৎসবটা হলো শ্রেষ্ঠ উৎসব। আর সেই উৎসবে মণ্ডপে গিয়ে আমরা যে মূর্তিগুলো দেখি, এই মূর্তিগুলো যারা কারিগর, এর মধ্যে কিন্তু ত্রিপুরা রাজ্যে যার নাম না বললেই না হয়, তিনি হলেন উত্তম চক্রবর্তী। আজ কিন্তু তাঁর কারখানায় আমরা এসে পৌঁছে গেছি তাঁর সাথে কথা বলতে। আপনাকে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আপনি এই মৃৎশিল্পী হয়েছেন বা মানে এই মাটি নিয়ে ঘাটাঘাটি করছেন কত বছর ধরে? অনেক ছোটবেলায়, তখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন থেকে মাটি নিয়ে পুতুল বানাতে শুরু করি। খেলতাম, বাবার হাতে মাঠটার খেয়েছি, পড়া বাদ দিয়ে মাটি নিয়ে খেলছে সে। তারপর আস্তে আস্তে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমি এখান থেকে চলে যাই কলকাতায়। এখন ওখানে 14 বছর ছিলাম। এখন যারা কলকাতায় বড় বড় স্টার শিল্পী, প্রদীপ রুদ্র পাল, মিন্টু পাল, আমার বন্ধু বান্ধব ছোটবেলায় তাদের সাথে মিশে ওখান থেকে ওটা আসে, কুমারটুলি থেকে। আচ্ছা, এই যে মূর্তিগুলো বানাতে খড় মাটির দরকার হয়, সেই মাটি কোত্থেকে পান? মাটি তো ত্রিপুরায় যে প্রচণ্ড মাটির জায়গা আছে, কিন্তু এখান থেকে তুলতে দেয় না নদী থেকে, যার ফলে আনন্দনগর বা আরও ভিতরে ওখান থেকে লোক আছে আমাদের, ওরা এনে দিয়ে যায়। কেমন রেট পড়ে? রেটটা বেশি, মানে এই কাটাখাল বা হাওড়া নদী থেকে তুললে যে পয়সাটা যে তাতে বেশি, ক্যারিং কস্টিংটা বেশি পড়ে। মানে কি হিসেবে মাটি নেন? ধরুন 10-12 টুকরি মাটি দিয়ে এক গাড়ি হয় 2000-1800 এরকম করে নেয়। এরকম করে নেয়? মানে কতটা তফাৎ হয়েছে আগের, ধরুন 5 বছর আগের রেট? এক গাড়ি মাটি খুব জোর 30-40 টাকা দাম ছিল। আচ্ছা, 20 টাকা দিয়েও কিনেছি। আচ্ছা, সেটা এখন এই জায়গায় গেছে। যেরকম আগে 500 টাকার খড়ের দুর্গা বাঁধা হতো, এখন একটা দুর্গা ঠাকুর 12 টাকার বাঁধতে গেলে 16,000 টাকা 17,000 টাকা বিচুলি লাগে খড়। আচ্ছা, এখন এত সব কিছুর তো দাম বাড়া, অনেক বেশি দাম হয়ে গেছে। এই খড়টা কোত্থেকে পান? খড় আছে খোয়াই, তারপরে এদিক কিছু আছে বর্ডার আশপাশ থেকেও আছে। খড়টা ওটা আমরা কিনে রাখি। একটা না মানে অনেক আগে থেকেই, সেই যখন পড়াশোনাকালীন, তখন শুনতাম যে মায়ের মূর্তি গড়তে নাকি কোনো নিষিদ্ধ পল্লীর বাড়ি থেকে মাটি আনতে লাগে। এটা কতটা সত্যি? দেখুন, এই কথাটা সত্যি ঠিকই। নিষিদ্ধ পল্লী বলতে যিনি প্রকৃতির রাধারানী, ওনার দরজার মাটির কথাটা বলেছে, কিন্তু আমরা মানুষে বুঝতে ভুল করি। তিনি কৃষ্ণের সাথে এনাকে রাজিয়ে বলে আর কি। তো সবাই তো আর ওখান থেকে মাটি আনতে পারে না, তো কোত্থেকে নিয়ে আসে কে জানে। ঘটনাটা তাই। আচ্ছা, ওই ঘটনাটাকে এইভাবে বলা হয়। আচ্ছা, মানে এই যে বৃষ্টি গেল কিছুদিন আগে, আমরা জানি প্রবল বন্যা হয়েছে ত্রিপুরা রাজ্যে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের মানে কতটা ক্ষতি হলো একটু যদি বলেন। দেখুন, এইবার ত্রিপুরাতে অনেক বছর পরেই বন্যাটা হলো। সারা ত্রিপুরার যেই মানুষই অ্যাফেক্টেড, আমরা মৃৎশিল্পী, তাছাড়া বাইরের লোকেরাও। কিন্তু আমাদের মৃৎশিল্পীদের মধ্যে এমন ক্ষতি হয়েছে এই বছরের বৃষ্টিতে, সবাই আমাদের না কানে চোবানি খেতে হচ্ছে। এখন কমপ্লিট মাল গলে গেছে, সেগুলি তৈরি করা, আবার বৃষ্টি, বাইরে শুকোতে দিয়েছি, সে প্লাস্টিক দিয়ে ঠাকুর রেখে দেওয়া, খোলা যাচ্ছে না। মানে এইরকম দুর্ভোগের মধ্যে কোনোদিন পড়তো। এই বছরটা যা জ্বালাতন হচ্ছে। আচ্ছা, এই যে ক্ষতি হলো, আপনাদের মূর্তিগুলো তো অনেক আগে থেকেই তৈরি করা শুরু করেছিলেন। প্রবল বৃষ্টিতে এখানটায়ও জল ছিল, অনেক ক্ষতি হয়েছে। তার জন্য কি সরকারের কাছ থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি? অন্যরা কি পেয়েছে না পেয়েছে না, আমাদের এখানে এখনো কেউ আসেনি। পাননি না, আমাদের এখানে কেউ আসেনি, কিন্তু অন্যদিকে অন্য কি পেয়েছে না পেয়েছে আমি জানি না। সবাই তো ব্যস্ত, কেউ তার খোঁজ রাখে না। কোথায় যাবো, মোটামুটি তো সবাই জানে। আমার জয়নগর গোডাউন জল ঢুকে ওখানে ঠাকুর খুলেছে। হ্যাঁ, ওখানকার কাউন্সিলর সাথে আমার পরিচয়, ওরা সবাই জানে। কারোর সঙ্গে যোগাযোগ হয়নি আর কি। আচ্ছা, গতবারের তুলনায় এবার কেমন বিক্রি বাচ্চা? দেখুন, পুজো দিন দিন বেড়েই চলছে। ক্লাবের পুজো বাদ দিয়েও বাড়ির পুজোটা মানে প্রতি বছরই বাড়ে, এইবারও বাড়ার মুখে আছে। তবে এবছর আমি ক্লাবের কাজ অনেকগুলো করিনি, কারণ আমি গত বছর একটা বড় লস খেয়েছিলাম। তো কিছু কিছু করেছি। ঐক্যতান যুব সংস্থাটা আছে, উদয়পুরে একটা আছে, বিশাল করে একটা আছে, আগরতলা মেলার মাঠ, আর সবজি বাজার, মহারাজগঞ্জ বাজার সবজি বাজার ঠাকুরটা আমি করছি। পটকার কিছু আছে, জীবী ব্যবসায়ী সমিতি বা ওই সপ্তসিন্ধু 10 দিগন্ত, স্বামী বিবেকানন্দ ক্লাব, এরকম আছে 10-15টা ক্লাবের ঠাকুর আছে, আর বেশিরভাগই বাড়িঘরের ঠাকুর। আচ্ছা, আপনি তো বেশ অনেক বছর ধরে এই কাজ করছেন, মূর্তি গড়ছেন, আপনার নামও বেশ বটে আছে ত্রিপুরা রাজ্যে। এই যে বাইরের থেকে যে কারিগর এনে, মৃৎশিল্পীদের এনে ক্লাবগুলিতে মূর্তি গড়ানো হচ্ছে,
এটা নিয়ে আপনার কোনো আক্ষেপ বা কিছু নেই? দেখুন, সত্যি কথা বলতে একসময় ওয়েস্ট বেঙ্গলের থেকেও ত্রিপুরার পুজো বড় হতো, কারণ ওয়েস্ট বেঙ্গলের যারা কলকাতা বা কৃষ্ণনগরের নবদ্বীপের বড় শিল্পীরা ছিল, তাদের দিয়ে কাজ করানো হতো। এখন আর সেসব শিল্পীরা নেই, কারো বয়স হয়েছে, কেউ একদম গত হয়েছে। ফলে এখন আর কারিগর তৈরি হয় না, এখন আশপাশ থেকে আসে যেচে, কেউ নিয়ে আসতে হয় না। ওখানে কাজ করলে যে রোজটা পাবে তার থেকে একটু বেশি হয়, এসে যেচে ঘুরে ঘুরে ওরা কাজ করে। যেরকম আমি এখানে কাজ করি, আমি কোনো দর যাই, কোনোদিন যাই না, কেউ ডাকলে যাই, তারা যাবে। কারণ কাজ করবো মনে এখন পর্দা রাখা যায় না, ফালতু ঘুরে মানে নিজের ইজ্জত বিসর্জন দিয়ে আমি কাজ করি। তেমনি কলকাতার শিল্পীদের আগে থাকতে বৈশাখ মাস পড়লেই কন্ট্যাক্ট করতে হতো, তারপরে অ্যাডভান্স পাঠাতো, আষাঢ় মাস থেকে ঠাকুর তৈরি করার জায়গা করে দিতে হতো। সেই জিনিসটা এখন আর নেই। এখন এই পুজোর 15-1 মাস আগে প্যান্ডেল উঠে ওই সেই সময় যারা যারা আসে তারা করে। মাটির কাজ মানে কি, এই যে বাইরে থেকে কলকাতা থেকে যে শিল্পী আনা, মৃৎশিল্পী আনা, ত্রিপুরা রাজ্যে কি সেই ধরনের সেই মানে এতটা মাত্রায় যে ভালো মূর্তি বানাবে সেই কারিগর কি নেই? দেখুন, এটা আমার মুখে বলাটা ঠিক হবে না, মানুষ জানে, কিন্তু সব জায়গাতেই ভালো মন্দ মিশিয়ে আছে। ওয়েস্ট বেঙ্গলে যেমন ভালো মন্দ আছে, ত্রিপুরাতেও আছে। এবার কেন বাইরের সঙ্গে আনে, কী করে, এটা ওরাই জানে। ত্রিপুরা রাজ্য সারা দেশের মধ্যে যেরকম কারখানা বেরিয়েছে, সারা ত্রিপুরা রাজ্যেও কারখানা বেরিয়েছে। এখন লোকের শর্ট হয়ে গেছে কাজ করতে গিয়ে, যার ফলে স্টাফের হাজিরা বেশি, এখন যে যাকে সামনে পাচ্ছে তাকে নিয়ে কাজ করাচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার শারদোৎসব খুব ভালো কাটুক। কিছুদিন আগেও কিন্তু প্রবল বর্ষণে কিন্তু ত্রিপুরা রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকা। আবার কিন্তু সেই বৃষ্টি, আবার খ্যাপে খ্যাপে বৃষ্টি হচ্ছে। এবার পুজোতে সবাই আনন্দ করে, মজা করে। সেই পুজোতে যাতে বৃষ্টি না থাকে সেই প্রার্থনাটা অবশ্যই আমরা করব এবং আপনারাও কিন্তু করুন। এই যে বৃষ্টির কারণে মূর্তি তৈরি করে রাস্তায় কিন্তু এই পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। আজ তৃতীয়া, কাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে ডেলিভারি। যাদের যেই ক্লাবের বা যেই বাড়ির মূর্তি এখানে বানাতে দিয়েছে তারা কিন্তু ঠিক কালকের মধ্যেই চলে আসবে, যেটা উত্তমবাবু বলেছেন যে এই মূর্তিগুলো কিন্তু কালকের থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে কাজ করতে প্রত্যেক কারিগরের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, কারণ রং দিচ্ছে অথচ রং শুকোতে পারবে না। মাটি যদি ভেজা থাকে সেই মূর্তি শুকোতে পারবে না। তাহলে মণ্ডপে কিভাবে নেওয়া, কিভাবে সেই মূর্তিকে মাকে বসানো, এটাও কিন্তু একটা চরম সমস্যায় রয়েছেন আজ এই মৃৎশিল্পীরা যারা রয়েছেন, যারা কাজ করছেন, কারিগররা যারা রং করছেন, মায়ের মূর্তিতে রং করছেন, যারা সাজসজ্জা করাচ্ছেন মূর্তিগুলোকে, একদম মাকে পরিপাটি করে সাজিয়ে তারপর যাবে সেই মা যে প্রতিমাটি তৈরি হলো, সেই প্রতিমা গিয়ে বিভিন্ন মণ্ডপে বা বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন বাড়িতে মা যাবেন তার সেই 10 হাতের রূপ নিয়ে, তার যে পুরো ফ্যামিলি নিয়ে, যাদেরকে নিয়ে আমরা সবসময় দেখি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নিয়ে মা সিংহে চড়ে যান, সঙ্গে কিন্তু অসুর মহারাজও থাকেন। আরেকটা বিষয় জানেন আপনারা, পুজোতে আমরা এত বছর ধরে আমরা কিন্তু আস্তে আস্তে বয়সের দিকে বেড়েই চলেছি, কিন্তু যখন মণ্ডপে যায় মায়ের মূর্তি দেখতে তখন কিন্তু আমরা দেখি মা সেই চুল কালো, একদম সুন্দরভাবে সাজগোজ, না মুখের মধ্যে কোনো বয়সের ছাপ কিচ্ছু নেই, চির সুন্দর চির যৌবন কিন্তু মায়ের মূর্তিতে থাকে। এখনকার মতো যে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি সেই বিষয়টি ক্যাপচার করতে কিন্তু আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে রাহুল, আমি রয়েছি মীনাক্ষী, নিউজ নাও।